আমরা বলছি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। আমরা আগের দিন কিছুটা পড়েছিলাম, এখন আমরা বাকিটা পড়াচ্ছি, মন দিয়ে শোনো। তড়িৎ আবেশ পড়িয়েছিলাম, তড়িৎ আবেশটা এখন পড়াবো। তার আগে আধানের কোয়ান্টায়ন এবং খণ্ডীকরণ বলবো। দেখো, আধানের কোয়ান্টায়ন বা খণ্ডীকরণ বলছে আমরা প্রকৃতিতে যে সমস্ত আধানগুলো পাই সেই আধানগুলো একটি মূল আধানের মানের অখণ্ড গুণিতক। প্রকৃতিতে আমরা যে সমস্ত আধানগুলি পাই সেগুলি একটি মূল আধানের মানের অখণ্ড গুণিতক। মানে প্রকৃতিতে আমরা যে আধান পাচ্ছি সেই আধানটা যদি কিউ হয়, কিউ সমান এন ই, কিউ সমান এন ই, যেখানে এই এন এর মান হচ্ছে 1, 2, 3 ডট ডট ডট, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। আমরা প্রকৃতিতে যে সমস্ত আধানগুলো পাই সেগুলো হচ্ছে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক। এরা ভগ্নাংশ হয় না, এরা ফ্র্যাকশন হয় না, এরা কি হয়, এরা পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়। এক্ষেত্রে এন এর মান যদি 1 হয় তাহলে কিউ সমান কি ই, অর্থাৎ 1.6 × 10⁻⁻19। আমরা যে সমস্ত আধানগুলো পাই সেই সমস্ত আধানগুলোর মধ্যে সবচেয়ে সর্বনিম্ন আধান হচ্ছে ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19। এর চেয়ে ছোট আধান কখনোই পাওয়া সম্ভব নয়। আমরা প্রকৃতিতে যে সমস্ত আধানগুলি পাই তার মধ্যে সর্বনিম্ন আধান হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর অন্য যে সমস্ত আধানগুলি পাই সেই আধানগুলো কখনোই ভগ্নাংশ হয় না, সবই পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়, যার মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। এই ঘটনাটাকে বলছি আমরা আধানের কোয়ান্টায়ন বা খণ্ডীকরণ। এই যে ফর্মুলাটা আমরা পড়লাম Q = Ne, এখান থেকে আমাদের অঙ্ক করতে হয়, এই ফর্মুলা থেকে আমাদের অঙ্ক করতে হয়। ইলেকট্রনের চার্জ দেওয়া থাকে, এবার আমাদের এন না হলে কিউ কোনো একটা বের করতে হয়। একটা কোশ্চেন বলছি, ধরো -80 মাইক্রোকুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? -80, আচ্ছা শুধু 80 মাইক্রোকুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে কিউ যদি 80 মাইক্রোকুলম হয় তাহলে লিখতে পারি 80 × 10⁻⁻6 কুলম। আর ইলেকট্রনের চার্জ কত না 1.6 × 10⁻⁻19 কুলম, 90 কুলম। তাহলে এখান থেকে n সমান কি না, n সমান হচ্ছে Q/E, n সমান Q/E। তাহলে Q/E যদি বসে দাও তাহলে 80 × 10⁻⁻6 বাই 1.6 × 10⁻⁻19 এত সংখ্যা। এখান থেকে অঙ্ক থাকবে, অঙ্ক তো করবে তোমরা। এরপরে আমরা যাচ্ছি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, আমি একটা সিম্পল ছবি আঁকছি ইজিলি। একটা ধাতব পাত, এই ধাতব পাতে একটা ধাতব দণ্ড যুক্ত থাকবে, এই ধাতব দণ্ডের সামনে দুটি সোনার পাত থাকবে। একটা ধাতব চাকতি, ধাতব দণ্ড, ধাতব দণ্ডের সামনে দুটি সোনার পাত থাকবে। এদেরকে আমরা কি করব, একটা ফ্রেম দিয়ে বদ্ধ করব। এদেরকে আমরা একটা ফ্রেম দিয়ে বদ্ধ করলাম। দেখো এক্ষেত্রে এই যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র মূল কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয় না, আমরা যে পরিবহন দ্বারা আহিতকরণ পড়েছিলাম, পরিবহন দ্বারা আহিতকরণ, এই পরিবহন দ্বারা আহিতকরণের ফর্মুলায় এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র প্রতিষ্ঠিত হবে। এর সাহায্যে আমরা কি করি, এর সাহায্যে 1 নম্বর আধানের
অস্তিত্ব নির্ণয় করি, মানে আধান আছে কিনা আমরা জানবো এর সাহায্যে। 2 নম্বর আধানের প্রকৃতি নির্ণয় করব। 1 নম্বর হচ্ছে আধানের অস্তিত্ব নির্ণয় করব, আর 2 নম্বর হচ্ছে আধানের প্রকৃতি নির্ণয় করব। বোঝা গেল কি বললাম? তাহলে আধানের অস্তিত্ব নির্ণয় করব কিভাবে? সাপোজ ধরো এই যে পেনটা আছে, এই পেনটার মধ্যে আধান আছে বা নেই, এটা আমাদের পরীক্ষা করতে হবে। তার জন্য এই পেনটাকে নিয়ে আমরা কি করব না, এই পেনটাকে যদি আমরা এরকম জায়গায় স্পর্শ করি, মানে এই ধাতব চাকতিতে যদি আমরা স্পর্শ করি, তাহলে এর মধ্যে যে আধানটা ছিল সেই আধানটা এখানে চলে আসবে। এর মধ্যে যদি আধান থাকে সেই আধানটা কোথায় আসবে? এখানে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমি সাপোজ ধরলাম পজিটিভ আধান আছে, তাহলে এই পজিটিভ আধানটা এখানে এলো, এখান থেকে এই ধাতব দণ্ডের মধ্য দিয়ে কোথায় আসবে? সোনার পাতে আসবে, সোনার পাতে এই দিকেও আসবে, আর সোনার পাতের এই প্রান্তেও আসবে। তাহলে দুটো সোনার পাত আছে, দুটো সোনার পাতে কি হলো? দুটো সমধর্মী আধান। দুটি সোনার পাতে দুটি সমধর্মী আধান আছে, একই প্রকৃতির আধান এলো। তাহলে এরা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। যদি এটা পজিটিভ হয় দুটোতে পজিটিভ থাকবে, এখানে নেগেটিভ হলে দুটোতে নেগেটিভ থাকবে, দুটো কি হবে? পরস্পর থেকে দূরে সরে যাবে। তাহলে এরা পরস্পর থেকে দূরে সরে গেল, যাকে আমরা কি বলি? বিকর্ষণ করলো, বিকর্ষণ বা বিস্ফোরণ। এটা বিকর্ষণ করলো বা বিস্ফোরণ করলো। তাহলে এখানে এই পেনের মধ্যে যদি আধান থাকে তবেই এরা পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি আধান না থাকে তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে না। তাহলে আমরা আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারবো, যে যদি আমরা যে পদার্থ যার আমরা আধান পরীক্ষা করব, আধান আছে কিনা জানবো, আধানের অস্তিত্ব আছে কিনা জানবো, তাকে আমরা কি করব? এই ধাতব চাকতিতে আমরা বসিয়ে দেব। এই ধাতব চাকতিতে বসালে কি হবে? ধাতব দণ্ডের মধ্য দিয়ে সোনার পাতে আসবে, সোনার পাত দুটো যদি বিস্ফোরণ হয় তাহলে বলবো আধান আছে, আর যদি বিস্ফোরণ না হয় তাহলে বলবো আধান নেই। কিন্তু আধানের প্রকৃতি নির্ণয় করতে হবে। আধান তো আছে, সেই আধানটা পজিটিভ আধান না সেই আধানটা নেগেটিভ আধান, সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য আমরা কি করব? দেখো, সেটা জানার জন্য এই যে স্বর্ণপত্রটা আছে একে অ্যাট ফার্স্ট আহিত করে নিতে হবে। এটা জানার জন্য একে আগে থেকে আমরা আহিত করে নেব। সাপোজ ধরলাম একে আমরা পজিটিভ আধানে আহিত করে নিয়েছি। তাই পজিটিভ আধানে আহিত করেছি, পজিটিভ আধানের জন্য এরা পরস্পরে কি করেছে? বিকর্ষণ করেছে। পজিটিভ আধানের জন্য এরা পরস্পরকে বিকর্ষণ করেছে। এটা আমাদের আগে মনে রেখে দিতে হবে যে পজিটিভ আধানের জন্য এরা পরস্পরকে বিকর্ষণ করেছে। এবার কি করলাম? ধরো এই পেনটাতে কি আধান আছে সেটা আমরা জানবো, তার পরীক্ষা করব। তার জন্য এই পেনটাকে আমরা কি করব? এখানে স্পর্শ করব। যদি পরস্পর থেকে দূরে সরে যায়, মানে বিকর্ষণ যেটা ছিল, বিকর্ষণ যদি তার চেয়ে বড় হয়, তাহলে বলবো এর মধ্যে পজিটিভ আধান ছিল। কেন? এখানে পজিটিভ, আবার পজিটিভ দিয়েছি, দুটো পজিটিভ মিলিত হয়ে পজিটিভের পরিমাণ বেড়ে গেছে, আর পজিটিভের পরিমাণ বেড়েছে বলে এদের বিস্ফোরণের পরিমাণ বেড়েছে। আর যদি বিস্ফোরণটা কমে, বিস্ফোরণ যদি হ্রাস পায়, তাহলে বিস্ফোরণ যদি হ্রাস পায় তাহলে বলবো এখানে এই পেনটার মধ্যে নেগেটিভ আধান ছিল, এই নেগেটিভ আধান পজিটিভ আধানের সংস্পর্শে এসে কিছু আধান প্রশমিত হয়ে গেছে, তার ফলে মোট আধানের পরিমাণ কমে গেছে, আর মোট আধানের পরিমাণ কমে যাওয়ার ফলে এই দুটো সোনার পাতের বিস্ফোরণটা কমে গেছে। তাহলে একে পজিটিভ চার্জে আহিত করার পরে যদি বিকর্ষণ বাড়ে তাহলে বলবো পজিটিভ আছে এখানে, আর যদি বিকর্ষণ কমে তাহলে বলবো নেগেটিভ আছে। কিন্তু যদি একে আমরা ঋণাত্মক আধানে আহিত করতাম তাহলে ঋণাত্মক আধানের জন্য বিস্ফোরণ বাড়বে, আর পজিটিভ আধানের জন্য বিস্ফোরণ হ্রাস পাবে যদি আমরা ঋণাত্মক আধানে আহিত করতাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো না, একটা পদার্থের মধ্যে কি আধান আছে সেটা আমরা জানতে পারবো, একটা পদার্থের মধ্যে আধানের প্রকৃতি নির্ণয় করতে পারবো, আবার একটা পদার্থের অস্তিত্ব নির্ণয় করতে পারবো, মানে তার মধ্যে আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারবো, আধান আছে কিনা জানতে পারবো, আবার কি প্রকৃতির আধান আছে সেটাও আমরা নির্ণয় করতে পারবো। এটা আমাদের পরে আরো প্রয়োগ আছে, আমরা প্রয়োগ করব। তো এখানে দেখো, এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের এখানে কিছু জল শোষক বস্তু থাকে। কি থাকে? জল শোষক বস্তু, জল শোষণ করে। আমরা দুটো বায়ু জানি, একটা শুষ্ক বায়ু আর একটা আর্দ্র বায়ু। আর্দ্র বায়ু কি না, আর্দ্র বায়ু হচ্ছে তড়িতের সুপরিবাহী, তড়িতের পরিবাহী, আর শুষ্ক বায়ু তড়িতের পরিবাহী নয়।
এই অংশের বায়ু আর্দ্র থাকে, যদি আর্দ্র থাকে তাহলে কি হবে, তড়িৎ পরিবহন করবে। এই সোনার পাতে যে আধান আসবে এই আধানটাকে কি করবে, আধানটাকে গ্রহণ করবে। সোনার পাতে যে আধান থাকবে সেই আধানটাকে কি করবে, আধানটাকে গ্রহণ করবে। তাহলে আধান, এই সোনার পাতের আধান থেকে কিছু পরিমাণ আধান যদি মানে আর্দ্র বায়ু কালেক্ট করে তাহলে মোট আধানের পরিমাণ কমে যাবে, তখন এই বিস্ফোরণের পরিবর্তন হবে, আমাদের পরীক্ষাটা সঠিক পেতে অসুবিধা হবে, আমাদের পরীক্ষার ফলাফল সঠিক পেতে অসুবিধা হবে। তার জন্য জলশোষক বস্তু রাখা হয়। জলশোষক বস্তু কি করে না, জলশোষক বস্তু আর্দ্র বায়ুটাকে শুষ্ক বায়ুতে পরিণত করে, আর্দ্র বায়ু থেকে কিছু পরিমাণ জল শোষণ করে নেয়। তার ফলে কি হয় না, তার ফলে এখানে বায়ুটা শুষ্ক বায়ুতে পরিণত হয়, আর শুষ্ক বায়ু তড়িতের কুপরিবাহী, কোনো তড়িৎ পরিবহন হয় না, কোনো আধান কালেক্ট করে না, আর তার ফলে কি হয় না, এটা পরীক্ষাটা আমাদের সঠিক হয়, পরীক্ষার ফলাফল আমরা সঠিক পেতে পারি, কোনো অসুবিধা হয় না। তো আমরা এরপরে টপিক পড়ছি তড়িৎ আবেশ। এরপর হচ্ছে তড়িৎ আবেশ। দেখো, তড়িৎ আবেশের ক্ষেত্রে একটা পরিবাহী থাকবে, অনাহিত পরিবাহী, এর কাছাকাছি আর একটা আহিত পরিবাহী থাকবে। এটা আহিত পরিবাহী, ধরো পজিটিভ আধানে আহিত, এটা একটা অনাহিত পরিবাহী যার মধ্যে কোনো আধান নেই, এই অনাহিত পরিবাহীটা পরে আহিত হবে। এই আহিত পরিবাহীর সংস্পর্শে কাছাকাছি এসে এই অনাহিত পরিবাহীটাও কি হবে, আহিত হবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে তড়িৎ আবেশ। এটা যেহেতু পরিবাহী, এর মধ্যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ উভয়ই আছে। তার মধ্যে এই পজিটিভ চার্জ কি করবে না, নেগেটিভকে আকর্ষণ করবে, পজিটিভকে বিকর্ষণ করবে। নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে বলে নেগেটিভ চার্জ এই প্রান্তে পৌঁছে যাবে, আর পজিটিভকে বিকর্ষণ করবে তাই পজিটিভ এই প্রান্তে এসে স্থির হবে। এই যে ঘটনাটা যে সৃষ্টি হচ্ছে সেই ঘটনাটা হচ্ছে তড়িৎ আবেশ। এখানে এই আধানটা নিয়ে এসেছিলাম বলে এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে আর এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, অর্থাৎ তড়িৎ আবেশ ঘটেছে, অর্থাৎ তড়িৎ আবেশ ঘটেছে। মানে এই আধানটার প্রভাবে আবেশ ঘটেছে। যেহেতু এই আধানের প্রভাবে এই আধানটার জন্য আবেশ ঘটেছে, তাই এই আধানটাকে আমরা বলি, একে বলি আমরা আবেশী আধান, একে আমরা বলি আবেশী আধান। আর এই আবেশী আধানের জন্য এই দুটো প্রান্তে দুটো আধান সৃষ্টি হয়েছে, যাদের আমরা বলি আবিষ্ট আধান। এই আধানটার জন্য আবেশ সৃষ্টি হয়েছে তাই এটা আবেশী আধান, আর এর জন্য এই দুটো প্রান্তে দুটো আধান সৃষ্টি হয়েছে যাদের বলছি আবিষ্ট আধান। এটা হচ্ছে এই যে আধানটা, এটা আবেশী আধানের নিকটবর্তী আধান, এটা আবেশী আধানের দূরবর্তী আধান। দেখো, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাই নেগেটিভ পজিটিভ পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে। এখানে পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে এরা পরস্পর আকর্ষণ বল দ্বারা যুক্ত আর এরা পরস্পর বিকর্ষণ বল দ্বারা যুক্ত। তাই এই আধানটাকে বলা হয় বদ্ধ আধান আর এই আধানটাকে বলা হয় মুক্ত আধান। নিকটবর্তী আবিষ্ট আধানকে বলা হয় বদ্ধ আধান আর দূরবর্তী প্রান্তের আবিষ্ট আধানকে বলা হয় মুক্ত আধান। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা এ প্রান্ত মাইনাস আধান সৃষ্টি হচ্ছে, বি প্রান্ত পজিটিভ, আর এখানে আমরা দেখব এখানে কোনো আধান নেই, সিতে কিউর মান হচ্ছে 0। এ প্রান্তে নেগেটিভ আধান, বি প্রান্তে পজিটিভ আধান, আর সি প্রান্তে কোনো আধান নেই। এটা আমাদের স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে ব্যাখ্যা করে বলতে হবে, পরীক্ষাটা করতে হবে। ধর একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র নিলাম, ধাতব দণ্ড, তার সামনে দুটো সোনার পাত। কি করে পরীক্ষা করব? দেখো, এটাকে প্রথমে পজিটিভ আধানে আহিত করে নিলাম, তাহলে পজিটিভ আধানে আহিত করলে কি হবে, এটা বিস্ফোরণটা বেড়ে গেল। পজিটিভ আধানে আহিত করলাম, তারপরে সোনার পাত দুটো পরস্পর থেকে দূরে সরে থাকলো। আমাদের এখান থেকেই ব্যাখ্যা করতে হবে স্বর্ণপত্রের সাহায্যে।
দেখো আমরা এখন কি করব না, এটা ধরো আধান পরীক্ষক, আধান পরীক্ষকের সাহায্যে আমরা বি প্রান্ত থেকে আধান এরকম বসিয়ে এখান থেকে আধানটা তুলে নিয়ে এলাম, দিয়ে একে এখানে বসিয়ে দিলাম। কোথায় বসালাম? স্বর্ণপত্রের ধাতব চাকতিতে বসালাম। তাহলে ধাতব চাকতিতে বসালে এখানে বিস্ফোরণটা আগের তুলনায় বেড়ে গেল। তাহলে বিস্ফোরণ যদি আগের তুলনায় বেড়ে যায় তাহলে বলবো যে বি প্রান্তে পজিটিভ আধান আছে। এবার এ প্রান্তে আমরা আধান পরীক্ষককে বসিয়ে, এতে আধান পরীক্ষককে বসিয়ে এখান থেকে আধান নিয়ে এসে ধাতব পাতে বসালাম, তখন কি হবে? বিস্ফোরণটা আগের তুলনায় কমে যাচ্ছে। বলবো আগের তুলনায় কমে যাচ্ছে, কেন আমরা তো সব জানি কি হবে। তাহলে যেহেতু কমে যাচ্ছে বলবো এ প্রান্তে ঋণাত্মক আধান আছে। এবার সি থেকে আধান নিয়ে আসো, সি থেকে আধান নিয়ে এসে এখানে দাও স্বর্ণপত্রের ধাতব চাকতিতে। দেখবে এই যে স্বর্ণপত্রগুলো আছে, স্বর্ণপত্রের কোনো রেসপন্স হবে না, স্বর্ণপত্রের কোনো পরিবর্তন হবে না। যেহেতু স্বর্ণপত্রের পরিবর্তন হবে না কোনো রূপ, তার মানে কি এখানে কোনো আধান নেই। তাহলে এতে নেগেটিভ আধান, বিতে পজিটিভ আধান, সিতে কোনো আধান নেই। আমরা কার সাহায্যে পরীক্ষা করলাম? আমরা স্বর্ণপত্রের সাহায্যে পরীক্ষা করতে পারলাম। আমরা এইভাবেই পরীক্ষা করব, আমাদের এইভাবেই প্রমাণ করতে হবে। তো এরপরে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী পার্ট হচ্ছে আমাদের আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। দেখো আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটাকে আমরা একটা পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করব। প্রজাপতি ধরার জাল, প্রজাপতি ধরার জাল। এটা তারজালি, তারজালি। তারজালির সঙ্গে মাঝখানে রেশম সুতো, এই রেশম সুতোর সাহায্যে যদি আমরা টানি তাহলে পৃষ্ঠ অদল বদল হয়ে যাবে, পৃষ্ঠটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এর ক্ষেত্রে ধরলাম এই এটা হচ্ছে বাইরের পৃষ্ঠ আর এই বিটা হচ্ছে ভিতরের পৃষ্ঠ। এ বাইরে আছে, এখানে বি ভিতরে আছে। এর ক্ষেত্রে তাহলে পৃষ্ঠ অদল বদল হবে, মানে এটা তাহলে ভিতরে চলে যাবে আর বিটা বাইরে। এ ভিতরে আর বি হচ্ছে বাইরে, এ ভিতরে আর বি হচ্ছে বাইরে। এখন দেখো এটাকে আমরা আহিত করলাম, এখানে একটা স্বর্ণপত্র ছোট্ট করে আঁকছি, স্বর্ণপত্রের সাহায্যে তো আমরা ব্যাখ্যা করব, তাই স্বর্ণপত্র এঁকে নিলাম। দেখো এটাকে আমরা আহিত করলাম, এটাকে আহিত করলাম। তাহলে আহিত করার পরে এবার এতে আধান আছে না বিতে আধান আছে আমরা স্বর্ণপত্রের সাহায্যে ব্যাখ্যা করব। আমরা কি করব? এ থেকে আধান নিয়ে ধাতব পাতে স্পর্শ করাবো, এ থেকে আধান নিয়ে আমরা এই জায়গায় স্পর্শ করাবো, মানে স্বর্ণপত্রে ধাতব চাকতিতে। তখন আমরা দেখব যে বিস্ফোরণটা বাড়ছে, তার মানে এতে আধান আছে। বি থেকে আধান নিয়ে যদি আমরা স্বর্ণপত্রে স্পর্শ করাই, বি থেকে আধান নিয়ে যদি আমরা ধাতব চাকতিতে স্পর্শ করাই, তাহলে এর বিস্ফোরণে কিছু হবে না, কোনো পরিবর্তন হবে না, তার মানে বিতে আধান নেই। এবার দেখো এখন এই রেশম সুতোকে ধরে টানলাম, তারপরে এর পৃষ্ঠ অদল বদল হয়ে গেল, এ ভিতরে চলে গেল আর বি বাইরে চলে এলো। এখন এ থেকে আধান নিয়ে স্বর্ণপত্রে পরীক্ষা করলে এর কোনো বিস্ফোরণ হবে না। এ থেকে যদি আমরা আধান নিয়ে ধাতব পাতে স্পর্শ করাই তাহলে এর কোনোরূপ বিস্ফোরণ হবে না, তার মানে এখানে কোনো আধান নেই, এতে কোনো আধান নেই। এবার বি থেকে আধান নিয়ে ধাতব পাতে স্পর্শ করালে দেখি বিস্ফোরণ বাড়ছে, তার মানে বিতে কি আছে? বিতে আধান আছে। এতে আধান নেই, বিতে আধান আছে। তাহলে দেখো একটাই তার জালি, তাকে একবারই আহিত করা হয়েছে, একটাই তারের জালি, তাকে একবারই মাত্র আহিত করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে একবার প্রথমে যখন এতে আধান ছিল, পরে বিতে আধান আছে।
প্রথমে বি ভেতরে ছিল, বি যখন বাইরে চলে এসেছে তখন বিতে আধান চলে এসেছে। তাহলে এখান থেকে রেশম সূত্রের সাহায্যে প্রজাপতি ধরার জালের আমরা পৃষ্ঠ যখন অদল বদল করে দিয়েছি, তখন দেখা যাচ্ছে যে পৃষ্ঠ অদল বদলের সঙ্গে সঙ্গে আধানও অদল বদল হয়ে যাচ্ছে। কেন? এখানে এতে আধান ছিল, কিন্তু এ যখন ভিতরে গেছে এ থেকে বাইরের প্রান্ত বিতে আধান চলে এসছে। অর্থাৎ পৃষ্ঠ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধানও অবস্থান পরিবর্তন করে, আধানও পরিবর্তন হয়, আধানও তার অবস্থান পরিবর্তন করে। তার মানে দেখো, উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরের পৃষ্ঠে আধান আছে, ভিতরের পৃষ্ঠে কোনো ক্ষেত্রে নেই। তার মানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, আধান পরিবাহীর ভিতরের পৃষ্ঠে অবস্থান করতে পারে না। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, আধান কখনো ভিতরের পৃষ্ঠে অবস্থান করতে পারে না। কিন্তু আধানকে কি আমরা কোনোভাবেই ভিতরের পৃষ্ঠে রাখতে পারবো না? রাখতে পারি। আধানকে পরিবাহীর ভিতরের পৃষ্ঠেও আমরা রাখতে পারি। কিভাবে রাখতে পারবো? না দেখো, আমরা ধরো একটা গোলীয় পরিবাহী তৈরি করব। এই পরিবাহীটা তৈরি করার সময় এর ভিতরে আমরা আগে থেকে আধান রেখে দেব। এই পরিবাহীটা তৈরি করার সময় এর ভিতরে আমরা আগে থেকে আধান রেখে দেব। এমনভাবে রাখবো এই যেন পরিবাহী পৃষ্ঠকে কোনোভাবে কোথাও যেন ছেদ না করে, এই যেন পরিবাহী পৃষ্ঠকে কোনোভাবে কোথাও যেন ছেদ না করে। তখন এখানে যে আধান রাখবে তার জন্য এর ভিতরের পৃষ্ঠে তার বিপরীত ধর্মী আধান আবিষ্ট হবে। এখানে ভিতরে যে আধান রাখবে তার জন্য পরিবাহীর ভিতরের পৃষ্ঠে তার বিপরীত আধান কি হবে? আবিষ্ট হবে, আবেশ ঘটবে। তাহলে ভিতরের পৃষ্ঠে আধান থাকলো। এবার তুমি যদি একে পুরো গোলকটাকে আহিত করো, তাহলে বাইরের পৃষ্ঠে আবার আধান চলে আসবে। আমরা তো জানি বাইরের পৃষ্ঠে আধান থাকে। তাহলে বাইরের পৃষ্ঠে আহিত করছি, আধান আছে। আবার ভিতরের পৃষ্ঠে আধান যদি থাকতে হয়, ভিতরের পৃষ্ঠ বলতে এই যে যেখানে দাগ দিয়েছি, সেটা রাখতে হলে কি দিতে হবে? না, এর অভ্যন্তরে একটা আধান রাখতে হবে। এমনভাবে রাখবো যে পরিবাহীর ভিতরের পৃষ্ঠকে ঝুলিয়ে রাখতে হবে, যেন ছেদ না করে। তাহলে পরিবাহীর ভিতরের পৃষ্ঠে কোনোভাবে আধান রাখা সম্ভব নয়। আধান যদি রাখতে পারি তাহলেই ভিতরের পৃষ্ঠে আধান থাকবে, নাহলে পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান থাকতে পারে না। এটা ব্যতিক্রম। বেসিক্যালি আমরা মনে রাখবো পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান থাকে না, আধান রাখতে পারা, আধান ভিতরের পৃষ্ঠে আধান থাকে না। নেক্সট, আমরা এই যে আধান সর্বদা পরিবাহী বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এর একটা ব্যবহারিক প্রয়োগ পড়ব। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এর একটা ব্যবহারিক প্রয়োগ পড়ব। প্রয়োগ হলো তড়িৎ পর্দা। প্রয়োগ হচ্ছে তড়িৎ পর্দা। তড়িৎ পর্দায় কোন নীতি প্রয়োগ করা হয়? না, তড়িৎ পর্দায় যে নীতি প্রয়োগ করা হয় সেটা হলো আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটা নীতি। আর তড়িৎ পর্দা কি? না, এটা এমন একটা ব্যবস্থা, এটা এমন একটা সিস্টেম যার সাহায্যে আমরা কোনো জায়গাকে আধানের হাত থেকে পৃথক রাখি। এটা এমন একটা ব্যবস্থা যার সাহায্যে কোনো একটা জায়গাকে আমরা আধানের হাত থেকে পৃথক রাখতে পারি। ওই জায়গাটাতে আধান পৌঁছতে দিব না আমরা। এটা যে ব্যবস্থার সাহায্যে করি, যে সিস্টেমের সাহায্যে করি, সেটাই হচ্ছে তড়িৎ পর্দা। দেখো, তড়িৎ পর্দার একটা সিম্পল পরীক্ষা করছি। এটা ধরো একটা অন্তরক পদার্থ, এই অন্তরক পদার্থের উপরে আমরা একটা ধাতব তারের জালিকে বসিয়ে দিচ্ছি, একটা ধাতব তারের জালি। এই ধাতব তারের জালি যখন আমরা তৈরি করছি, এই ধাতব তারের জালি আমরা যখন তৈরি করছি, তখন এর ভেতরে একটা সোনার পাত মানে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে বসিয়ে দিলাম। এর ভেতরে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে বসিয়ে দিলাম। আর এর ধাতব চাকতির সঙ্গে ভিতরের প্রান্ত একটা ধাতব তারের সাহায্যে যুক্ত করে দিলাম। এবার পুরো সিস্টেমটাকে আমি আহিত করলাম। পুরো সিস্টেমটাকে আমি ধরো পজিটিভ চার্জে আহিত করলাম। তাহলে আমরা এমনিতেই জানি যে পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাহলে এই যে প্লাস আধানগুলো পরিবাহীর বাইরের পৃষ্ঠে, ও তো থাকবেই। কিন্তু আমাদের বলতে হবে, ব্যাখ্যা করতে হবে যে ভিতরের পৃষ্ঠে আধান নেই। আর আমরা জানি ভিতরের পৃষ্ঠে আধান থাকবে না। পরীক্ষা করে যদি দেখা যায়, যদি ভিতরের পৃষ্ঠে আধান থাকতো, তাহলে ধাতব তার দিয়ে আধান ধাতব চাকতিতে আসতো, স্বর্ণপত্রের বিস্ফোরণ হতো। ভিতরের পৃষ্ঠে আধান থাকলে ধাতব তার দিয়ে আধান ধাতব পাতে আসতো, আর এখানে স্বর্ণপত্রের বিস্ফোরণ হতো।
কিন্তু আমরা কি বলবো, স্বর্ণপত্রের বিস্ফোরণ হয়নি। তাহলে স্বর্ণপত্রের বিস্ফোরণ যেহেতু হয়নি, তার মানে ভিতরের পৃষ্ঠে আধান নেই। আর ভিতরের পৃষ্ঠে আধান নেই মানে এই পুরো জায়গাটা, এই জায়গাটাতে আধান পৌঁছলো না। এই জায়গাটাকে আমরা আধান থেকে পৃথক রাখলাম, এই জায়গাটিতে আধান পৌঁছলো না, এই জায়গাটিতে আধান থেকে আমরা পৃথক রাখলাম এই জায়গাটিকে। তাহলে এই যে ব্যবস্থা, এই যে সিস্টেম, এটাকেই বলছি আমরা তড়িৎ পর্দা। এই সিস্টেমটাকে আমরা বলছি কি, তড়িৎ পর্দা। আর তড়িৎ পর্দায় কোন নীতি প্রয়োগ করা হয়, আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। পড়বে, ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে। পরের টপিক পড়ছি, আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব। কোনো আহিত পরিবাহী, ধরো তার বাইরে পৃষ্ঠে আধান আছে, যে কোনো আহিত পরিবাহী তার পৃষ্ঠে আধান আছে, বলছে এই পৃষ্ঠের একটা ক্ষেত্রফল নিব। দিয়ে কি বলছে না, এই ক্ষেত্রফলটা একক হবে। বলছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। যদি এ ইকুয়ালস টু 1 হয় তাহলে সিগমা ইকুয়ালস টু কি, কিউ। তাহলে একক ক্ষেত্রফলে যে আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এই যে গোলকটা, এর ব্যাসার্ধ যদি r হয় তাহলে ক্ষেত্রফল a ইকুয়ালস টু 4 পাই r স্কয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, কিউ বাই 4 পাই r স্কয়ার। তাহলে সিগমা ইকুয়ালস টু কিউ বাই 4 পাই r স্কয়ার। একটি আহিত পরিবাহীর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণে আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। এখন দেখো এখানে এর একক মাত্রা লিখো। সিজিএস পদ্ধতিতে আধানের একক কি, আধানের একক ইএসইউ বাই সেমি স্কয়ার ক্ষেত্রফল। এসআই পদ্ধতি কি হবে, কুলম্ব পার মিটার স্কয়ার। যদি মাত্রা নির্ণয় করতে বলে, আধানের মাত্রা হচ্ছে আইটি আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার, তাহলে এল টু দি পাওয়ার -2 আইটি, এল টু দি পাওয়ার -2 আইটি। যদিও থার্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, তো আমি আপাতত কিছু বললাম না, থার্ড ব্র্যাকেট দিলাম না। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব এটা, এই ফর্মুলাতে ম্যাথ আছে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ, যেটা হচ্ছে সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ বা কিউ বাই 4 পাই আর স্কয়ার। এখান থেকে একটা ভালো জিনিস বলছি দেখো, তাহলে সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কয়ার। তাহলে সিগমাটা এখানে কিউর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক আর ক্ষেত্রফলের সঙ্গে, আচ্ছা ব্যাসার্ধের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। দুটো পরিবাহী, ধরো এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী। এই দুটো পরিবাহীর মধ্যে এর তাহলে কি, এর বক্রতা কম আর এর হচ্ছে বক্রতা বেশি। এর বক্রতা কম বলে এর ব্যাসার্ধ আর হচ্ছে বেশি, আর এর ব্যাসার্ধ আর হচ্ছে কম, মানে এই ছোট গোলক তৈরি করে, এই বড় গোলক তৈরি করে। যার ব্যাসার্ধ বেশি তার সিগমা কম, তার সিগমা কম, আর এর হচ্ছে সিগমা বেশি। যার সিগমা বেশি তার আধান বেশি, যার সিগমা বেশি তার আধান বেশি। সরল সম্পর্ক, কিউ কম এক্ষেত্রে কিউ হচ্ছে বেশি। তাহলে এখানে এইরকম যে পরিবাহী, এই পরিবাহীটা হচ্ছে একটা সূচাগ্র পরিবাহী, সূচি মুখ, সূচের মতো মুখ। এই সূচি মুখেই আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি থাকে। ধরো তোমাকে একটা ঘনক দেওয়া হয়েছে, ঘনকের কোথায় তলমাত্রিক ঘনত্ব সবচেয়ে বেশি হবে, ঘনকের শীর্ষবিন্দুগুলোতে। তাহলে দেখো, তাহলে এখানে সূচি মুখ বা সূচাগ্র পরিবাহীতে আধানের তলমাত্রিক ঘনত্ব সবসময় বেশি থাকে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সূচিমুখে যদি বেশি থাকে, তাহলে সূচিমুখের ব্যাসার্ধ কম, তার আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি, আর তাই তার আধানও বেশি। যার আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে তার আধানের পরিমাণও বেশি হবে, মানে এখানে আধানের পরিমাণ বেশি। তাহলে একটা সূচাগ্র পরিবাহীতে আধানের পরিমাণ বেশি বলে তার আকর্ষণ বিকর্ষণের প্রবণতাও বেশি, তার আকর্ষণ বিকর্ষণের প্রবণতা বেশি। সে বেশি আকর্ষণ করবে, সে বেশি বিকর্ষণ করবে। যার আকর্ষণ বিকর্ষণের প্রবণতা বেশি
সে বেশিক্ষণ কি আধান ধরে রাখতে পারে না। যার আকর্ষণ এবং বিকর্ষণের প্রবণতা বেশি, সে বেশি সময় ধরে আধানকে ধরে রাখতে পারে না। সে কী করবে? আধানকে ছেড়ে দিবে, আধানকে মোক্ষম করবে, যাকে বলা হয় তড়িৎ মোক্ষম ক্রিয়া। কোনো সূচাগ্র পরিবাহীতে তার তলমাত্রিক ঘনত্ব বেশি, তাই তার আধান বেশি। আর যার আধান বেশি আমরা জানি তার আকর্ষণ বিকর্ষণের ক্ষমতা বেশি। যার আকর্ষণ বিকর্ষণের প্রবণতা বেশি, সে বেশিক্ষণ আধান ধরে রাখতে পারবে না, সে আধানকে বারবার ছাড়বে গ্রহণ করবে। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ মোক্ষম ক্রিয়া। বুঝতে পেরেছ? আমরা এই তড়িৎ মোক্ষম ক্রিয়া পর্যন্ত পড়লাম। এর আর একটা ক্লাস হবে যেখানে শেষ করে দেবো আমরা, আর একটু বাকি থাকবে। বাই, ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো।